আমরা ফিরে আসছি। ফ্রেডরিক ওয়াজ এনর্যাগড অ্যাট দ্য সাইট অফ স্যার রোলান্ড ডি ভয়েজ সন। তো ফ্রেডরিক এখন কি হয়েছে, বেজায় চটে গেছেন যে এই যে রোলান্ড ডি ভয়েজের ছেলেকে অর্থাৎ অরল্যান্ডোকে সে দেখে কিন্তু অনেকটা রেগে গেছেন। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিস্ট ডিউক। অর্থাৎ সেই ছেলেকে দেখেই কিন্তু তার পুরনো স্মৃতিটা ফিরে আসছে, তাকে মনে করিয়ে দিচ্ছে যে অনেক যে বন্ধুরা যারা ডিউকের সঙ্গে চলে গেছে, সেই রকম পুনরায় তার মনে পড়ে যাচ্ছে ঘটনাগুলো যে কি ঘটেছিল। তো সেই জন্য তিনি বেজায় চটে গেছেন। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড অ্যাজ সি ওয়াজ praised for her virtues and the pupil pitied her for her father. এবং তিনি আরও পরবর্তীকালে আরও রেগে গেছিলেন, ডিসপ্লিজড, এবং রোজালিন্ডের প্রতি তিনি আরও হতাশ হয়ে পড়ছিলেন, এবং অর্থাৎ তাকে কিন্তু আর তার অপছন্দ হচ্ছিল। এখন ডিসপ্লিজড মানে তিনি অখুশি হয়ে পড়েছিলেন। কেন না, রোজালিন্ড কী করছিল না, বেশি করে সেই অরল্যান্ডোর গুণগুলোকে নিয়ে প্রশংসা করছিল। তাছাড়া কি না, দি পিউপিল পিটেড হার ফর হার ফাদার, এমনকি যে এই যে রাজ্যের মানুষজনও কিন্তু তার প্রতি একটা দয়া দেখাতো যে তার বাবা নেই, মেয়েটা এখানে রাজ্যে একা থেকে গেছে রাজপ্রাসাদে। তো সেই জন্য কিন্তু এই দুইবিধ কারণের জন্যই কিন্তু যে তিনি তার প্রতি অখুশি হয়েছিলেন। নাও অল অফ এ সাডেন ফ্রেডরিক বিকেম এংরি অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য ল্যাডিজ হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো। তো একদিন কি হলো, হঠাৎ খুব রেগে গেলেন ফ্রেডরিক। রেগে গিয়ে একদিন ঘরেই ঢুকে গেলেন, অর্থাৎ যেই ঘরে তার মেয়ে সিলিয়া থাকতো এবং তার সঙ্গে রোজালিন্ড গল্প টল্প করছিল অরল্যান্ডোকে নিয়ে, সরাসরি তাদের ঘরে একদিন ঢুকে গেলেন, যেখানে তখন তারা আলোচনা করছিল, ব্যস্ত ছিল। সো হি অর্ডার্ড রোজালিন্ড টু জয়েন হার ফাদার, এবং সেখানে গিয়েই তিনি রোজালিন্ডকে আদেশ দিলেন, বললেন যা তুই তোর বাবার কাছে গিয়ে থাকবি যা, অর্থাৎ এখানে তোর আর থাকার দরকার নেই, অর্থাৎ তোকেও নির্বাসিত করছি আমি। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার। সিলিয়া কিন্তু তার বোনের হয়ে কাকুতি মিনতি করতে লাগলো, বাবার কাছে আবেদন করতে লাগলো। তো সিলিয়ার তার রোজালিন্ডের হয়ে তার কাছে কিন্তু কোথায় গেল অর্ডার, সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার বাট দ্য ডিউক টার্ন এ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্টস। অর্থাৎ কিন্তু তার মেয়ে যে এত আবেদন করলো, এত কাকুতি মিনতি করলো, যে বললো আমার বোনের সঙ্গে রেখে দিন বা রেখে দাও, ওর সঙ্গেই থাকতে চাই, কিন্তু তিনি এই ডিপ ইয়ার অর্থাৎ তার প্রতি কর্ণপাত করলেন না, সেই কথাগুলোর প্রতি কোনো কর্ণপাত করলেন না। অফ এনি সাচ রিকোয়েস্ট, এই ধরনের কোনো যে রিকোয়েস্ট মানে যে তার কাছে আবেদনগুলো করলো, অর্থাৎ তার প্রতি কিন্তু সদয় হলেন না। হি সেড, উপরন্তু তিনি বললেন যে কি না, সি is too subtle for you. Her smoothness, her very silence and her patience speaks to the pupil and they pity her. তিনি কি বললেন, তিনি বরঞ্চ তাকে শোনালেন, তার মেয়েকেই শোনালেন কি, আরও বিষয় সূক্ষ্ম করে বোঝালেন ভালো করে, যে তার সেই সৌন্দর্য, মাধুর্য, তার সেই নিস্তব্ধতা অর্থাৎ সেই ধৈর্যশীলতা এবং হার পেশেন্স, সবগুলো কিন্তু দেশের জনগণ, রাজ্যের মানুষরা সেইগুলো নিয়েই কিন্তু বেশি যেন তাকেই বেশি, তার সম্পর্কেই বেশি বলতে থাকে, এবং দে পিটি হার, এবং তারা কিন্তু তার প্রতি দয়াও দেখায়। অর্থাৎ কি, বেশি করে রোজালিন্ডকে দেশের জনগণ কিন্তু পছন্দ করে, বেশি ভালোবাসে, তো সেই জন্য তার প্রতি দয়াও দেখায়। তো ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুই একটা বোকা, তার হয়েই তুই এখানে আমার কাছে আবেদন করতে এসেছিস বা তাকে বিনয় করতে এসেছিস। ফর ইউ উইল সি মোর ব্রাইট, আরও কি বলছে, যে তোকে আরও দেখতে সুন্দর হবে, অ্যান্ড ভার্চুয়াস, গুণী লাগবে, হোয়েন সি ইজ গন, সে যখন চলে যাবে। অর্থাৎ দুজনের মধ্যে এখানে বুঝতেই পারা যাচ্ছে যে রোজালিন্ড একটু বেশি গুণবতী ছিলেন,
তো সেই কারণে তার উপস্থিতির জন্যই সিলিয়ার প্রতি কারোর নজর যেত না। তো সেই জন্যই তার বাবা তাকে বলছে যে ও চলে গেলেই তোর গুণ বা তোর যে প্রতি সবার কিন্তু দৃষ্টি আকর্ষিত হবে। তো তুই একটা বোকা কোথাকার, ওকে তুই থাকতে বলছিস। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল। এবং কি বললেন যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ওটাকে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ নড়চড় হওয়া সম্ভব, অর্থাৎ ইররিভোকেবল, ওটাকে পরিবর্তন ঘটানো যাবে না, অর্থাৎ রোজালিনকে যেতেই হবে তার বাবার কাছে। তো এরকম একটা সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন। তো এরপরে কি হচ্ছে, হোয়েন সিলিয়া কুড নট চেঞ্জ হার ফাদার্স মাইন্ড, যখন কিনা সিলিয়া তার বাবাকে এরকম বুঝিয়ে সুঝিয়েও কিছু তার মন পরিবর্তন করাতে পারলেন না, টু কিপ রোজালিন ইন দ্য প্যালেস, অর্থাৎ সেই রাজপ্রাসাদে যে তার রেখে দেওয়ার যে পরিকল্পনা অর্থাৎ জন্য যিনি বোঝাচ্ছিলেন বাবাকে, সেটা যখন পারলেন না, সি ডিসাইডেড টু অ্যাকম্পানি রোজালিন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন সার্চ অফ হার ফাদার। তিনি সিলিয়া তখন স্থির করে নিল কি না রোজালিন্ডের সঙ্গেই হবে, অর্থাৎ রোজালিন্ডের সঙ্গে সে ফরেস্ট আর্ডেনের জঙ্গলে যাবে তার বাবার খোঁজে, অর্থাৎ যেখানে সিলিয়া অর্থাৎ রোজালিন্ডের বাবা আগে থেকেই সেখানে নির্বাসিত হয়ে আছে। বিফোর দে সেট আউট দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লথস অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়ং ল্যাডিজ টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটিউর। তো তারা কি করলো, যেহেতু তারা স্থির সিদ্ধান্ত নিয়েছে যে জঙ্গলে যাবে, তাই তারা কি করলো না তাদের নিজেদের পোশাক আশাক চেঞ্জ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। কারণ কি, যে দুজন একা সেই যখন মানে বনে যাবে, সেই যে দামি দামি অ্যাটিউর মিন্স দামি দামি পোশাক অলংকার পরে, তো সবার সেখানে কি হবে কি ডাকাতের ভয় থাকতে পারে বা বিভিন্ন দিক থেকে তারা আক্রান্ত হতে পারে। তো সেই জন্য তারা স্থির করলো যে তাদের পোশাক পরিচ্ছদ বা তাদের যে রাজবৈভব যাকে বলে সেটা তারা লুকিয়েই যাবে। তো রোজালিন্ড থট দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল অ্যান্ড সিন্স she was taller than Celia, she decided to dress as a country lad and Celia could dress as country lass. তো রোজালিন এখন কি ভাবলো, তারা তো ছদ্মবেশ ধারণ করবে স্থির করে নিয়েছে। রোজালিন তখন ভাবলো কি দ্যাট একজন হচ্ছে কি না মেল, অর্থাৎ একজন পুরুষের ছদ্মবেশ নেবে এবং সে কে নেবে, যেহেতু রোজালিন্ড একটু লম্বা রয়েছে সিলিয়ার তুলনায়, তো তাই সে স্থির করলো যে সে যে গ্রাম্য ছেলের একটা রূপ ধারণ করবে, কান্ট্রি ল্যাড, অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া কি না একটা গ্রাম্য বালিকার যে ছদ্মবেশ ধারণ করবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং তারা নিজেদেরকে কিভাবে পরিচয় দেবে, যে একজন তার ভাই একজন তার বোন, অর্থাৎ ভাই বোন রূপে পরিচয় নিয়ে তারা এইভাবে ছদ্মবেশটা ধারণ করতে যায়। রোজালিন্ড উড কল হার সেলফ গ্যানিমিড, তাহলে রোজালিন্ড একটা নতুন নাম এখন ধারণ করবে, নিজেকে গ্যানিমিড রূপে পরিচয় দেবে। অ্যান্ড সিলিয়া উড বি কল্ড অ্যালিনা, এবং সিলিয়া নামটা নেবে কি না অ্যালিনা নাম নিচ্ছে। তো আমরা দেখতে পেলাম তারা ছদ্মবেশ ধারণ করেছে, একজন ছেলে এবং মেয়ের এবং ভাই বোনের ছদ্মবেশ। রোজালিন নাম নিয়েছে গ্যানিমিড আর সিলিয়া নাম নিয়েছে অ্যালিনা। তো এই নামগুলো মনে রাখার কথা বলছি, এগুলো শর্ট প্রশ্ন পড়ার সময় কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই তবে পারবো। তো এরপরে অংশে আসছি না, ইন দিস ডিসগাইজ উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস দে সেট আউট on their journey to the forest of Arden, a long way from the Duke's kingdom. তারা এইভাবে ছদ্মবেশ ধারণ করে এবং পয়সা সোনাদানা তাদের যে অলংকার সব তারা কি করলো লুকিয়ে নিয়ে তারা কি করলো ফরেস্ট জঙ্গলের আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করলো, এবং অনেক দূর, যেটা ছিল ডিউকের সাম্রাজ্য থেকে অনেকটা দূরে ছিল। দ্য ল্যাডি রোজালিন্ড, অর্থাৎ যে কিনা গ্যানিমিডের নাম নিয়েছে, ইন অফ আর্ডেন in accordance to her dress put on an attitude to her sister who left the luxury of the palace for their true love to each other. এখন কি রোজালিন্ড যে গ্যানিমিড নাম নিয়েছে সে এখন কি না তার পোশাক অনুযায়ী যেভাবে যে গ্যানিমিড নাম নিয়েছে
একটা তার বোনের প্রতি একটা আলাদা ধরনের অ্যাটিটিউড তার সৃষ্টি হলো, অর্থাৎ ধারণা সৃষ্টি হলো, কারণ সে তার সমস্ত বিলাস বৈভব অর্থাৎ রাজপ্রাসাদের বিলাস বৈভব সে পরিত্যাগ করে একজন সত্যিকারের বন্ধুর মতো তার সঙ্গী হয়েছে, অর্থাৎ সিলিয়া। তো সেই জন্য তার প্রতি একটু তার মনোভাব কিন্তু পরিবর্তন হলো, অর্থাৎ এবং সে তাকে আরও মনোগ্রাহীভাবে মনে হৃদয়ে নিয়ে নিয়েছে। সো দে ওয়াকড অ্যালং রোজালিন শোয়িং এ চেয়ারফুল স্পিরিট। সো দে ওয়াকড অ্যালং, তাই তারা হেঁটে চলেছে, এবং রোজালিন শোয়িং এ চেয়ারফুল স্পিরিট, এবং রোজালিন সবসময় একটা হাসি খুশি যে উদ্যম দেখাচ্ছে, অ্যাজ ইট এখানে হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, এমনভাবে হাসি খুশি আনন্দে মাতিয়ে রাখছে এক্ষেত্রে গ্যানিমিড, যে প্রকৃত যেন গ্যানিমিডের মতো, অর্থাৎ তার ভাই হয়ে যেন তার বোনকে মাতিয়ে রেখেছে। দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, অর্থাৎ সেই যে গ্রাম্য এবং দৃঢ়চিত্ত, স্টাউট হার্টেড ব্রাদার, সেই গ্রাম্য এবং দৃঢ়চিত্ত ভাইয়ের যে রূপ নিয়েছে অব দ্য জেন্টেল ভিলেজ মেইডেন অ্যালিনা, এখন এবং সেই ভদ্র নম্র বালিকা, যে গ্রাম্য বালিকা অ্যালিনা অর্থাৎ সিলিয়া যে নামটা নিয়েছে, তাকে যেন সর্বদা যেন আনন্দ ফুর্তিতে মাতিয়ে রেখেছে, এবং সে যেন একটা গ্রাম্য এবং দৃঢ় হৃদয় চিত্তের যে যেন তার মানে ভাইয়ের রূপে ভাইয়ের মতো হয়ে। তো হোয়েন দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন, এখন যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছালো, দে ডিড নট গেট দ্য ইনস অর ফুড অর দ্য গুড অ্যাকোমোডেশন দ্যাট দে হ্যাড গট টিল দেন। এখন কি তখন যখন যারা জঙ্গলে এসে পৌঁছালো দুজন, কিন্তু এখানে তো কোনো সরাইখানা ছিল না, খাবার দাবার ছিল না, কোনো ভালো থাকার জায়গা অ্যাকোমোডেশনও ছিল না, এবং দ্যাট যেগুলো তারা এতদিন পর্যন্ত পেয়ে আসতো, দ্যাট দে হ্যাড গট টিল দেন, অর্থাৎ রাজপ্রাসাদে থাকার সময় তাদের এই খাওয়া দাওয়া থাকা এবং সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না, কিন্তু আর্ডেনের জঙ্গলে এগুলো তারা কিছুই পাচ্ছে না। গ্যানিমিড হু হ্যাড হিটহার্থ চিয়ার্ড হার সিস্টার, অর্থাৎ গ্যানিমিড যে এতক্ষণ পর্যন্ত যাবৎ পর্যন্ত উৎসাহে দিয়ে এসেছিল তার বোনকে, কনফেসড, সেও যেন স্বীকার করলো, দ্যাট যে সি কুড ক্রাই আউট অফ ফ্যাটিক অ্যান্ড হাঙ্গার, সেও এখন স্বীকার করে নিচ্ছে যে তার বোন এখন চিৎকার লাগাতে পারে, অর্থাৎ কান্নাকাটি করতে পারে, এখন যে ক্লান্ত দুঃখ অর্থাৎ ক্লান্ত এবং খিদায় কিন্তু সেও এখন কান্নাকাটি করতে পারে, এখন সে নিজে বুঝতে পারছে করছে, কারণ কি যে এখানে এত সুখ স্বাচ্ছন্দ্য নেই। হোয়েন অ্যালিনা ডিক্লেয়ার্ড দ্যাট she could walk no further, Rosalind tried to find out where they could get rest and food. তো এতক্ষণ পরে যখন দেখা গেল অ্যালিনা বলে দিল যে আমি আর যেতে পারবো না, আর বেশি দূর এগোতে পারবো না, তখন রোজালিন ঠিক করলো কি যে কাছাকাছি কোনো কিছু থাকার জায়গা হোক বা খাওয়ার হোক, থাকার জায়গা হোক পাওয়া যায় কিনা তার খোঁজা শুরু করে দিল, ফাইন্ড আউট যে কোথায় পাওয়া যেতে পারে এরকম। বাট দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা এখন নিশ্চিত যে তারা সব পথ হারিয়ে ফেলেছে, অর্থাৎ কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, অর্থাৎ তারা যেন এই বনে জঙ্গলে হারিয়ে ফেলছে নিজেদেরকে। জাস্ট দেন দে মেট এ কান্ট্রিম্যান অ্যান্ড আস্কড হিম হোয়ার দে কুড গেট সাম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড। তো সেই রকম যখন তারা ভাবছে যে আমরা বোধহয় জঙ্গলে হারিয়ে পড়েছি, পথ খুঁজে পাচ্ছি না, তখনই সেই জঙ্গলেই একজন কান্ট্রিম্যান অর্থাৎ সেই গ্রাম্য লোকের সঙ্গে দেখা হলো, অ্যান্ড তাকেই জিজ্ঞেস করা হলো যে কোথাও কি পাওয়া যেতে পারে যে এই যে ইন এক্সচেঞ্জ অফ গোল্ড অর মানি, অর্থাৎ টাকা পয়সা সোনাদানার বিনিময়ে থাকা খাওয়ার জায়গা কি কোথাও পাওয়া যেতে পারে, তাকে জিজ্ঞেস করা হলো। হি সেড, সে বলল কি, দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ সিফার্ড who was going to sell off his house, and so they did not have much to entertain them. অর্থাৎ সে তখন কি বললো যে আমি তো একজন মেষপালকের হচ্ছে কি না চাকর মাত্র, যে কিনা ওই যে মেষপালক সে কি করতে যাচ্ছে এখন তার ঘর বাড়ি বিক্রি করে দিতে চাইছে, গোয়িং টু সেল অফ হিজ হাউস, সে তার ঘর বাড়িটা এখন বিক্রি করে দিতে চায়, এবং সো দে ডিড নট, তাই সে কিন্তু এখন তাদের বেশি কোনো সাহায্য করতে পারবে না, নট ইভ মাচ টু এন্ট্রেন দেম, তাদের এখন যে
বন্দোবস্ত করে দেওয়ার জন্য, অর্থাৎ সে কিন্তু অক্ষম, এটা জানালো। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, কিন্তু যদি তারা চায় যে তোমরা আমাদের বাড়িতে যেতে পারো, ইফ দে ওয়ান্টেড, যদি চায় তাহলে আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারো। দে ফলোড দ্য ম্যান, তারা তার পিছনে পিছু গেল। অ্যান্ড বট দ্য হাউস, এবং তাদের ঘরটাই কিনে নিল। অর্থাৎ সেই মেষপালকের যে মালিক, মেষ মালিক বলতে এখানে যে মেষপালকের সঙ্গে গিয়ে তার প্রভুর বাড়িতে গেল এবং সেই ঘরটা তারা কিনে নিল। অ্যান্ড দ্য শিপ অ্যান্ড অলসো টুক দ্য ম্যান, এবং তাদের সেই যে শিপ মানে ভেড়াগুলোকেও কিনে নিল এবং সেই মানুষটিকেও রেখে দিল, অর্থাৎ তাদের চাকরটাকেও রেখে দিল তাদের সঙ্গে, টু ওয়েট টু অন দেম, তাদের সঙ্গে থাকার জন্য। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers, এবং তারা স্থির করলো যে ওইখানেই থাকবে, অর্থাৎ সেই ঘরটাতেই থাকবে যতদিন না সেই নির্বাসিত ডিউককে তারা এই জঙ্গলের কোনো অংশতে খুঁজে পাচ্ছে, অর্থাৎ তারা সেইখানে থেকে খোঁজ করবে, এটা স্থির করলো। The two sisters settled in their new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess, অর্থাৎ এখন তারা সেই জঙ্গলের সেই যে ঘরটা, কটেজ কুঁড়ে ঘরটা তারা কিনে নিয়েছিল, সেখানে তারা আরাম করে বেশ তাদের জীবন কাটাতে লাগলো এবং এমনভাবে তারা ফ্যান্সি সাজিয়ে ফেললো নিজেদেরকে এমনভাবে তারা অর্থাৎ বানিয়ে ফেলেছে একেবারে যেন একজন হচ্ছে মেষপালক আর একজন হচ্ছে মেষপালিকা, অর্থাৎ তারা এতটাই তাদের মধ্যে আচার ও ব্যবহারে এতটাই পরিবর্তন করে ফেলেছে যে তাদেরকে প্রকৃতপক্ষে একজন মেষপালক এবং মেষপালিকাই বোধ হচ্ছে। ইয়েট সামটাইমস, তবুও কখনো কখনো গ্যানিমিড রিমেম্বার্ড দ্য ইউথ, কিন্তু গ্যানিমিড এখন মাঝে মধ্যে সেই যুবকটার কথা তার মনে পড়তো, যে নাম কি অরল্যান্ডোর। অ্যান্ড থট দ্যাট হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, এবং এমনকি সে ভাবতো যে সে আজকে আমার থেকে কত দূরে রয়েছে। বাট ইট সুন কেম টু লাইট দ্যাট, কিন্তু শীঘ্রই এটা জানা গেল যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ কিন্তু শীঘ্রই একটা খবর জানা গেল কি না, সেই অরল্যান্ডোও ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের জঙ্গলে এসে পৌঁছেছে কোনো একটা বিশেষ কারণের জন্য, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি বা কারণের তাগ পড়ে সেও এই জঙ্গলে এসেছে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ, এখন নিশ্চয়ই তার কারণটা আমরা জানবো। তো অরল্যান্ডোর পরিচয় দিচ্ছে, অরল্যান্ডোকে না স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। অ্যান্ড হোয়েন হি ডায়েড হি placed Orlando in the custody of his elder son, requesting him to bring up his brother with proper care. তো এখন অরল্যান্ডোর যে বাবা রোল্যান্ড ডি বয়েজ মারা যাওয়ার সময় তার দায়িত্ব কিন্তু তার বড় ভাই অর্থাৎ তার বড় ছেলের যে তার উপর দায়িত্ব দিয়ে গেছিল এবং তাকে ব্রিং আপ অর্থাৎ বড় করার দায়িত্ব এবং তার প্রপার যত্ন নেওয়ার অর্থাৎ সঠিক যত্ন নেওয়ার দায়িত্ব তার ভাইয়ের উপর দিয়ে গেছিল। নাম কি তার না অলিভার দ্য এল্ডার ব্রাদার, তার বড় ভাইয়ের নাম হচ্ছে কি না অলিভার। However, did not keep the request of his father and likewise did not educate Orlando in a school. কিন্তু অলিভার কি তার বাবার কোনো কথা রাখেনি, কোনো রিকোয়েস্ট বা তার যে অনুরোধগুলো করে গেছিলো তার ভাই সম্পর্কে সেগুলো কিছুই রাখেনি, বরং কি করেছে সে তাকে যেমনভাবে বলেছিল তার বাবা, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থাও কোনো কিছু করেনি, অর্থাৎ কোনো স্কুলে তাকে পড়ায়ও নি, তো সেই কাজগুলো সে পালন করেনি। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান, কিন্তু অরল্যান্ডো কি তার ভাই তার যত্ন না নিলেও সে কিন্তু যত্ন বিনাই অর্থাৎ যত্ন ব্যতীতই সে কিন্তু বড় হচ্ছিল এবং একজন দারুণ মানুষের মতো মানুষ হয়েছিল। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, এবং অলিভার সেই জন্য বরঞ্চ আরও বেশি তাকে ঘৃণা করতো। সে ভাবলো কি যে আমি ভাইকে তো কোনো শিক্ষা দীক্ষা দিইনি, তো ভাই নিশ্চয়ই খারাপ হয়ে যাবে, কিন্তু বরং উল্টো কেসটা হয়েছে। অরল্যান্ডো বরঞ্চ অনেকটা সুন্দর মানুষের মতো মানুষ হয়েছিল, সেই জন্য বরঞ্চ আরও তাকে বেশি ঘৃণা করতো অলিভার। হি ওয়াজ দ্য ওয়ান
হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট, সেই বরঞ্চ একজন যে কিনা এই লড়াইটার যে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল, অর্থাৎ সেই লড়াইটা বাঁধিয়েছিল। ফাইট দ্য অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ব্রাদার, ইয়ঙ্গার ব্রাদার, অর্থাৎ তার ছোট ভাইয়ের যে কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করেছিল, সে একটা ওই যে লড়াইটা কয়েকদিন আগে দেখেছিল, সেই লড়াইয়ের ব্যবস্থা কিন্তু ওই তার দাদাই করে দিয়েছিল, আর যাতে করে তার ভাইয়ের হাত থেকে মুক্তি পায়। অর্থাৎ কি ভাই কোনোভাবে ওই লড়াইয়ে যদি তার মৃত্যু হয়ে যায় তো তখন তার ভাইয়ের হাত থেকে তার মানে মুক্ত হবে। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, কিন্তু ভাগ্যবশত কি হয়েছে, সেই ম্যাচটা অরল্যান্ডো জিতে গেছে। রেসলিং ম্যাচ, সেই কুস্তি ম্যাচটা কিন্তু অরল্যান্ডো জিতে গেছে। নেভারথলেস হি ওয়াজ স্যাট অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, বরঞ্চ সে কি হয়েছে, উপরন্তু সে বরঞ্চ তার ভাই যে এইরকম বীরত্ব দেখিয়েছে এটাতে সে আরও ডিসপোজিশন অফ দ্য ব্রাদার, অর্থাৎ সে আরও দুঃখী হয়ে পড়েছে তার এই প্রদর্শনে। ডিসপোজিশন মানে এই যে প্রদর্শনটা করেছে যুদ্ধের সময়, লড়াইয়ে যেভাবে সূর্যটা দেখিয়েছে, বরঞ্চ সেটা দেখে সে আরও দুঃখী হয়ে পড়েছে। অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস হি উইশড নট টু লিভ, এবং বন্ধুহীন হয়ে সে আর বাঁচার আশা করেনি। এখানে অরল্যান্ডোর কথা বলা হচ্ছে। অরল্যান্ডো কি হয়েছে, এইভাবে তার ভাই দাদা যখন তাকে হত্যার ছক কষেছিল তার জন্য, সেইটা শুনে সে খুবই দুঃখী হয়ে পড়েছিল তার ভাইয়ের এই সমস্ত কাণ্ড কারখানার জন্য। অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস, এবং বন্ধুহীন হয়ে পড়েছিল, তাই কি হি উইশ নট টু লিভ, এবং তাই সে স্থির করেছিল যে আমি আর বাঁচব না। অর্থাৎ অরল্যান্ডো নিজেকে আর তার জীবন রাখতে চাইছিল না, অর্থাৎ সে নিজে মরতে চাইছিল। When Oliver heard of the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. কিন্তু অলিভার যখন জানলো যে তার ভাই লড়াইয়ে জিতে গেছে, সেই যে অসম যে কুস্তিটা হচ্ছিল সেখানে জিতে গেছে, তো তখন আর তার হিংসার আর যেন কোনো বাঁধন থাকলো না, সে আরও হিংসুটে হয়ে পড়লো, এবং সেই হিজ জেলেসি নিউ নো বাউন্ডস, অর্থাৎ তার যে হিংসাটা যেন আর কোনো বাঁধন থাকলো না, অর্থাৎ সে একেবারে আরও হিংসুটে হয়ে পড়লো। He vowed to burn his brother alive in his chamber while he slept. সে কী করলো, সে শপথ নিয়ে ফেললো যে ওকে আমি জীবন্ত জ্বালিয়ে মারবো, যখন ও ঘুমিয়ে থাকবে ওর যে চেম্বারে, অর্থাৎ যে ছোট ঘরে, সেখানে ওকে আমি পুড়িয়ে মারবো। This was overheard by one of the old servants of Sir Roland. অর্থাৎ এই যে সিদ্ধান্তটা যখন তার দাদা অলিভার নিচ্ছিল, এই সিদ্ধান্তটা কিন্তু তার এক পুরনো চাকর, অর্থাৎ স্যার রোলান্ডি বয়েজের এক যে বৃদ্ধ চাকর ছিল, সে কিন্তু শুনে নিয়েছিল। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স, এবং তখনই সে কি করেছিল, সেট আউট টু ওয়ার্ন, এবং সে বেরিয়ে পড়েছিল, টু ওয়ার্ন মানে জানাতে বেরিয়ে পড়েছিল, কাকে না, অরল্যান্ডোকে, অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, অর্থাৎ সেই যে আগত যে বিপদ সম্পর্কে জানানোর জন্য, তখন সঙ্গে সঙ্গেই সে যাত্রা শুরু করলো। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো অ্যাজ হি ভেরি মাচ রিসেম্বলড হিজ ফাদার। তো এখন কি সেই চাকরটার অরল্যান্ডোর প্রতি একটা আলাদা যেন টান অনুভব করতো, কারণ কি সে তার যে প্রভুর মতো একেবারে দেখতে ছিল, অর্থাৎ তার বাবার রোলান্ডি বয়েজের মতো কিন্তু দেখতে ছিল। হেন্স অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, এবং তাই যখনই সে তাকে অরল্যান্ডোকে দেখলো, হি ব্রোক ইনটু প্যাশনেট এক্সক্লেমেশন, অর্থাৎ সে প্যাশনেট মানে তার প্রতি আকৃষ্ট হয়ে সব কিছু বিস্ময়ভাবে সব বলল, কি, ও মাই জেন্টল মাস্টার, ও আমার যে প্রভু ভদ্র, মানে এখানে তাকে সম্বোধন করেই বলছে, মাই সুইট মাস্টার, হে আমার মিষ্টি প্রভু, ওহ ইউ মেমোরি অফ ওল্ড স্যার রোলান্ড, অর্থাৎ যখনই সেই অরল্যান্ডোকে দেখলো সে যেন আবেগে আপ্লুত হয়ে গেল, তখন তার কারণ কি, তার মাস্টারের মতো তাকে দেখতে ছিল এবং তার মতোই ভদ্র ছিল, এবং তাকে তার বললো কি, আমার পুরনো সেই অরল্যান্ডোকে, অর্থাৎ রোলান্ডি বয়েজকে যেন সে ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ তাকে দেখেই তার মনের কথা, তার কথাই মনে পড়ছে। হোয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি কেন এত গুণী হতে গেলে। হোয়াই আর ইউ জেন্টেল, কেন বা তুমি এত ভদ্র, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, এবং সাহসী কেন হতে গেলে। অ্যান্ড হোয়াই
would you be so fond of overcome the famous wrestler? এবং কেন তুমি সেই যে শক্তিশালী যে প্রতিদ্বন্দ্বী কুস্তিবীরকে হারিয়ে তুমি এত বিখ্যাত হতে গেলে কেন? অর্থাৎ তার সেই গুণের কারণেই যে সে আজ নিজের জীবনের শত্রু হয়েছে তাকেই যেন বোঝাতে চাইছে যে কেন তুমি এত গুণী হতে গেলে, কেন তুমি এত ভদ্র, শক্তিশালী এবং সাহসী হতে গেলে, কেনই বা তুমি সেই যে অসম প্রতিযোগিতায় সেই যে প্রতিদ্বন্দ্বীকে বা তুমি হারালে। ইউ প্রেজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ। তোমার এই যে প্রশংসার খবর তোমার বাড়ি ফেরার আগেই পৌঁছে গেছে। প্রেজ ইজ কাম টু সুইফটলি, এতই মৃদুভাবে পৌঁছে গেছে, অর্থাৎ হোম বিফোর ইউ, অর্থাৎ তুমি এই ঘরে আসার আগে তোমার সেই যে শৌর্য বীর্যের কথা বা তোমার সেই বিজিত যে প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের কথা সব কিন্তু ছড়িয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। এখন এই সমস্ত কথাগুলো যখন বলে যাচ্ছে ওই যে বৃদ্ধ লোকটি, তখন অরল্যান্ডো বুঝতেই পারছে না যে কী ব্যাপারটা হয়েছে। ওয়াজ অ্যান্ড দ্য সার্ভ্যান্ট এক্সপ্লেইন টু হিম, এবং চাকরটা সব কিছুই তাকে ব্যাখ্যা করলো। দ্য রিজন ফর হিজ কনসার্ন, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, এবং তাকে পুরো ঘটনাটা বলল যে তার নিজের ভাই তাকে নিজের ঘরেই পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তাকে বুঝিয়ে সব বলল। আদাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, এখন সেই বৃদ্ধ চাকরটার নাম কি না আদাম। আদাম যে বৃদ্ধ চাকরটা তাকে উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস টু অরল্যান্ডো টু ফ্লি, পালিয়ে যাওয়ার জন্য, দ্য প্লেস, সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে উপদেশ দিল। অ্যান্ড হি, এবং সে, নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, এবং সে এবং ভালো করেই জানতো যে অরল্যান্ডোর কোনো পয়সা টয়সা তার কাছে নেই, হ্যাড নো মানি, ব্রট হিম, তাকে এনে দিল, হোয়াট এভার মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ। এবং সেই যে বৃদ্ধ চাকরটা কি করলো, যে যখন জানতো যে ওর কাছে তো কোনো পয়সা টয়সা নেই, তখন নিজের যে জমানো টাকা সব নিয়ে এসে তাকে দিল, অর্থাৎ ভবিষ্যতে ব্যবহার করবে যে টাকাগুলো সে জমিয়ে রেখেছিল সেই টাকাগুলো এনেও এমনকি অরল্যান্ডোকে দিল। সেইং দ্যাট, কি বললো তাকে, হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স টু অরল্যান্ডো, অর্থাৎ কত পরিমাণ তাকে সোনাদানা দিচ্ছে, যে 500 ক্রাউন্স দিচ্ছে, যে সোনা রয়েছে তাকে সেই পরিমাণ দিচ্ছে অরল্যান্ডোকে। অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভ্যান্ট, এবং আরও কি করলো না অরল্যান্ডোকে অনুরোধ করলো যে তুমি আমাকে তোমার চাকর হিসাবে আমাকে সঙ্গী হতে দাও। অ্যান্ড প্রমিসড, এবং আমি কথা দিচ্ছি, দ্যাট দো হি লুকড ওল্ড হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো অ্যান্ড ওয়ার্ক ফর হিম, এবং তাকে আরও কথা দিল যে যদিও আমি বৃদ্ধ হয়ে গেছি তবুও আমি তোমার যথাসম্ভব দেখাশোনা করব অ্যান্ড তার জন্যই কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আদামের যে তার প্রভু ভক্তির কথা, তার বাবা তার বাবার চাকর ছিল, কিন্তু তার বাবার যে সন্তান অরল্যান্ডোকেও ঠিক সমানভাবেই সে তার প্রতি যেন আনুগত্য প্রদর্শন করছে। তো আমরা আদামের যে এই গুণগুলোকে কিন্তু আমরা সম্মান করি। তো অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল, অরল্যান্ডো এখন বেশ তার প্রতি সদয় হলো এবং তার প্রতি অনুগত্য হলো। অ্যাট দ্য ফেইথফুলনেস অফ আদাম, আদামের এই যে বিশ্বস্ততা দেখে কিন্তু অরল্যান্ডো কিন্তু দারুণ খুশি হলো এবং তার প্রতি যে গ্রেটফুল, তার কৃতজ্ঞতাও দেখালো। ফেথফুলনেস অফ অ্যাডাম, হুম হি অ্যাড্রেসড, যাকে সে কি নামে ডাকতে লাগলো, অ্যাজ গুড ওল্ড ম্যান, যে ভালো বৃদ্ধ মানুষ, অর্থাৎ তাকে এই একটা নাম দিয়ে তাকে সম্বোধন করতে লাগলো। এখন তাকে আর চাকর বলে সে আর বলছে না, একজন গুড ওল্ড ম্যান বলে তাকে যেন এখন সম্বোধন করে সে। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং তখনই দে সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট হি উড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস, এবং তাকে কথা দিল কি যে অর্থাৎ অরল্যান্ডো সেই বৃদ্ধ চাকরটিকে এখন, অর্থাৎ যাকে গুড ওল্ড ম্যান বলছে তাকেই সে বলছে যে দেখো আমি কথা দিচ্ছি যে আমাদের যেই টাকাগুলো খরচ হয়ে যাওয়ার আগেই আমি কোনো কাজ জোগাড় করবো, অর্থাৎ হি উড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস, এই যে আমাদের কাছে এই যে 500 ক্রাউন সোনার মুদ্রা রয়েছে এগুলো খরচ হয়ে যাওয়ার আগেই আমি কথা দিচ্ছি আমি কোনো কাজ জোগাড় করবো।
দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম, যেই টাকাগুলো যেই সোনাগুলো এখন অ্যাডাম তাকে দিয়েছে, যে বললো কি যে এইগুলো খরচ করে ফেলার আগেই আমি নিশ্চয়ই কোনো কাজ আমি জোগাড় করবই। The two master and servant traveled long till they reached the ফরেস্ট অফ আর্ডেন। এখন এই আর্ডেনের জঙ্গলে আসার আগে তারা এই যে মাস্টার অর্থাৎ প্রভু এবং ভৃত্য এখন দুজনে অনেক দীর্ঘ পথ হেঁটে তারা যখন পৌঁছেছে, অনেক পথ তাকে হাঁটতে হয়েছে তাদেরকে। অ্যান্ড দে ওয়ার অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি, তারা এবং ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, যেমনভাবে সেই দুই বোনও হয়ে গেছিল। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই দুজনও এতটা পথ হেঁটে হেঁটে পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছে। দে ট্রাইড ইন ভেইন টু ফাইন্ড এ শেল্টার অ্যান্ড ফুড, তারাও খুঁজতে ব্যর্থ হলো, তাদের প্রচেষ্টাগুলো সব ব্যর্থ হলো, এই যে খাদ্য এবং আশ্রয় খোঁজা অর্থাৎ খুঁজতে গিয়ে তাদেরও ব্যর্থ হতে হলো। অ্যাট লাস্ট, অবশেষে, হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, যখন আদাম আর চলতে পারলো না, এগোতেই পারলো না, অরল্যান্ডো ক্যারিড হিম, অরল্যান্ডো তাকে বয়ে নিয়ে চললো, ইন হিজ আর্মস, তাকে তার কাঁধে তুলে নিয়ে, বাহুতে তুলে নিয়ে বয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললো, টু দ্য শেল্টার অফ এ ট্রি, একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নেওয়ার জন্য তারা গেল। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, এবং তাকে আরও উৎফুল্ল করার জন্য, তাকে আরও তার সেই যে অবস্থা থেকে আরও তাকে আনন্দ দেওয়ার জন্য তাকে আরও চেয়ার করতে লাগলো, তাকে হাসাতে লাগলো। হিম সেইং, আর বলতে বলতে কি বলতে না, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়ারি লিমস, এখানেই তুমি তোমার যে ক্লান্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটু বিশ্রাম দাও। হেয়ার, এখানে হয় কিছুক্ষণ এখানে তুমি থেকে তোমার এই যে ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ তোমার যে সারা শরীর যে দুর্বল হয়ে পড়েছে, বৃদ্ধ ছিল, তো তুমি এখানে থেকে একটু বিশ্রাম নাও। অ্যান্ড ডু নট টক অফ ডাই, মৃত্যুর কথা তুমি বলো না, অর্থাৎ সে যে বলছেন আমি এখন বৃদ্ধ ছিল, অর্থাৎ সে বলছেন আমি মরে যাব সম্ভবত, তো সেই জন্য বলছি তুমি মৃত্যুর কথাটা শুধু বলো না। অরল্যান্ডো দেন সার্চড ফর ফুড, তখন এবং সেখানে রেখে দিয়ে অরল্যান্ডো এবারে খোঁজাখুঁজি শুরু করলো খাবার। অ্যান্ড বাই চান্স কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং সেইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ কি হলো, তারা সেই ডিউক এবং তাদের বন্ধুরা যেখানে থাকতো সেখানে এসে পৌঁছালো। হোয়েন অরল্যান্ডো রিচড দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছালো, ইট ওয়াজ ডিনার টাইম, এটা ছিল তাদের রাতের খাওয়ার দাওয়ারের সময় চলছিল। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, ডিউক সবে মাত্র বসেছে খাওয়ার জন্য। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড ড্রিউ হিজ সোর্ড, অরল্যান্ডো এখন যেই দেখতে পেয়েছে সামনে খাবার রয়েছে সেই তরবারি বের করলো, টু গ্র্যাব দ্য ফুড, সেই খাবারগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, তাদের মানুষজন, সেই ডিউক এবং ডিউকের যে বন্ধু বান্ধবরা খাওয়া দাওয়ার জন্য বসেছে সেখান থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য তরবারি উঁচিয়ে ছুটে গেল। মেন হি চার্জড দেম, তাদেরকে শাসাতে লাগলো, দেম নট টু টাচ এ মর্শাল, তারা কি বললো যে একটাও কোনাও তোমরা খাবে না। দ্য ডিউক ওয়াজ কাইন্ড, ডিউক তো এখন দয়ালু ছিল। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার, সে বললো কি তুমি এরকম রেগে যাচ্ছ কেন, তোমার কারণ এরকম আচরণের কারণটা তুমি আমাদেরকে বলো। হি ওয়ান্টেড টু নো ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, এটা কি তোমার খিদা পেয়েছে বলেই তুমি এরকম করছো, অর ডিড হি ডেসপাইট দ্য কোর্সি নোন টু সিভিল ম্যান, অর্থাৎ কার্সি, অর্থাৎ তুমি কি সেই সভ্যতা অর্থাৎ সেই আচার ব্যবহার হারিয়ে ফেলেছো সেই জন্য এরকম করছো, অর্থাৎ ভদ্র সমাজের আচার ব্যবহার কি তুমি হারিয়ে ফেলছো সেই জন্যই করছো, না তুমি ক্ষুধার্ত সেই জন্যই করছো এরকম। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, অরল্যান্ডো এখন ক্ষুধায় যখন পীড়িত হচ্ছিল সে বলল, হি হ্যাড থট দ্যাট in this wild forest he had to put up such behavior in order to get food, সে এখন কি বলল যে ক্ষুধার তাড়নায় সে কি বলল যে আমি ভাবলাম এই জঙ্গলে বোধহয় এই খাবার পেতে গেলে আমাকে এই রকম আকার ধারণ করতে হবে, অর্থাৎ এই রকম আচার ব্যবহার করতে হবে, তো তাই আমি সেই রকম আচার ব্যবহার করছি, অর্থাৎ তরবারি বের করেছি। দ্য ডিউক স্পোক টু হিম, ডিউক তার সঙ্গে কথা বললো কাইন্ডলি অর্থাৎ নম্রভাবে। অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার, এবং তাকে বললো যে তুমি এখানে বসো এবং খাওয়া দাওয়া করো। অরল্যান্ডো দেন স্পোক অফ আদাম,
তখন অরল্যান্ডো আদামের কথা বলল অ্যান্ড ডিক্লিয়ার দ্যাট, এবং ঘোষণা করলো যে দো হি ওয়াজ হাংরি, যদিও সে আমার খিদা পেয়েছে, হি উড নট টাচ ফুড, সে কিন্তু এক কোনাও খাবার খাবে না, এক ফোঁটাও খাবার খাবে না, আনলেস আদাম ওয়াজ ফেড, যতক্ষণ না আদামকে খাওয়ানো হচ্ছে। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড, ডিউক তখন বলল ঠিক আছে তুমি তোমার বন্ধুকে আনো, অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে দে উড ওয়েট ফর দেম, তারা তাদের জন্য অপেক্ষা করবে, অর্থাৎ তাকে বন্ধুকে যতক্ষণ না আনছে তার জন্য ওয়েট করবে। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো দ্রুত চলে গেল, ব্রড দ্য ওল্ড ম্যান অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, এবং অরল্যান্ডো যথারীতি গিয়ে তার বৃদ্ধ সেই মানুষটিকে আনলো, অর্থাৎ বৃদ্ধ তার যে চাকর যে আদামকে আনলো, এবং তারা সেখানে বসে মন ভরে তারা ডিউকের সঙ্গে বসে খাওয়া দাওয়া করলো। আদাম অন হ্যাভিং ফুড রিগেইন হিজ লস্ট স্ট্রেংথ, এই আদাম এই খাওয়া দাওয়া করার পরে তার একটু জ্ঞান ফিরে পেল, রিগেইন হিজ লস্ট স্ট্রেংথ, তার আমরা যে পুরনো যে শক্তিটা ফিরে পেল, অর্থাৎ সে তো দুর্বল হয়ে মানে প্রায় অজ্ঞানের মতো হয়ে গেছিল, তো সেই খেয়ে দিয়ে একটু তার যেন সম্বিত ফিরে পেল। আফটার দ্য ডিনার, সেই খাওয়ারের পরে, দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম, ডিউক এখন অরল্যান্ডোকে তার পরিচয় দেওয়ার জন্য পরিচয় জানতে চাইছে। অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ডস সন, এবং যখন জানতে পারলো যে অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড আদাম আন্ডার হিজ কেয়ার, অরল্যান্ডো আদামকে এবং তার হেফাজতে নিয়ে নিল, অর্থাৎ যখনই জানলো যে সে তার বন্ধুরই ছেলে, এবং তখন কি করলো, আদামকে এবং অরল্যান্ডোকে নিজেদের হেফাজতে নিয়ে নিল। তো আমরা আজকে এইটুকু পর্যন্ত পড়ছি, পরের ক্লাসে আমরা বাকিটা পড়ব।